চুমুকে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তাঁতবাড়ি ফ্যাশন বাংলাদেশের ফ্যাশন ডিজাইনার ও ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আসাদুজ্জামান। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। শুভ সকাল, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, ধন্যবাদ আপনাকে। একটু জানতে চাই যে আপনার তাঁতবাড়ির যে জার্নিটা, সেটি আপনি যে নামকরণটা করেছেন তাঁতবাড়ি, এবং সেটা দীর্ঘদিনের একটা জার্নি। সো এই প্রতিষ্ঠানের পেছনের যে গল্পটা, প্রতিষ্ঠানটা দেওয়ার পূর্বে আপনার পরিকল্পনা কেমন ছিল এবং কোন প্রেরণা থেকে এই ধরনের উদ্যোগ নিয়েছিলেন আপনি? ধন্যবাদ আপনাকে। আসলে তাঁতবাড়ি নামক প্রতিষ্ঠানটি নামকরণ করার পেছনের গল্পটা, তারপরে হচ্ছে তাঁতবাড়ি যে আজকে যেই জায়গাটাতে আসছে, বা দেন হচ্ছে আমি পেশায় একজন ফ্যাশন ডিজাইনার, যেহেতু আমি একটা সময় তাঁতিদের নিয়ে কাজ করেছি খুব। বাংলাদেশের স্বনামধন্য অনেকগুলো ব্র্যান্ড শপের সাথে আমি জব করেছি, যেটা হচ্ছে ডিজাইনার হিসেবে। তখন আমি তাঁতের সেক্টরটাকে আমি খুব বেশি যাওয়া আসা ছিল আমার আর কি। তো ওখান থেকে তাঁতিদের সাথে মিলতে একটা সময় আমার মনে হয়েছে যে আমি নিজে একটু তাঁতিদের নিয়ে কিছু করি। তো তাঁতবাড়ি নামকরণ করার পেছনে তাদের একটা অনুপ্রেরণা ছিল আর কি, যে আপনি যেহেতু আমাদেরকে নিয়ে ভাবেন করেন, বা আপনি চাচ্ছেন যে তাঁত নামক এই শব্দটা যেন বাংলাদেশ থেকে হারিয়ে না যায়, ওখান থেকে তাদের একটা অনুপ্রেরণা ছিল যে আপনি আসলে তাঁতবাড়ি নামক একটা প্রতিষ্ঠান করতে পারেন। এবং তাঁত শিল্পটাকেও আপনি কিন্তু বারবার রিপ্রেজেন্ট করছেন, এটা একটা ব্যাপার কাজ করছে। এটার পিছনে আরেকটা রিজন আছে। আমি তাঁতিদের সাথে মিশতাম, তো তাদের খুব কাছ থেকে দেখেছি যে তাঁতিরা যে তাদের যে একটা ন্যায্য মূল্য, তারপরে হচ্ছে তাদের যে বাৎসরিক একটা আয়ের যে একটা রোলিং, তারা এটার থেকে সবসময় বঞ্চিত থাকতো। তা আমার মনে হতো যে আমি যদি একটু তাদের সাথে থাকি, হয়তো বা এই সেক্টরটাকে একটু ধরে রাখা যাবে, বা তাদের ন্যায্যটাকে আদায় করে দেওয়া যাবে। আচ্ছা, গ্রামীণ তাঁতিদের জন্য কিন্তু আপনি তাঁতবাড়ির মাধ্যমে তাদের জন্য অনেক কিছু করার চেষ্টা করছেন, এবং তাদের যে ন্যায্য আসলে যে পাওনাটা, সেটা আপনি দেওয়ার চেষ্টা করছেন। মানুষের বিশ্বাস অর্জনে তাঁতবাড়ির ভূমিকাটা কতটুকু ছিল এবং কিভাবে তারা কাজ করেছেন? আসলে আমি তো গ্রামের ছেলে, গায়ের ছেলে। তো আপনার হোম টাউন কোথায়? আমার হোম টাউন হচ্ছে পটুয়াখালী, বাউফল। আচ্ছা। আর যেহেতু আমি গ্রামের ছেলে, তো তাঁতের প্রতি আমার একটা আকর্ষণ বা একটা ভালোবাসা কাজ করবে ছোটবেলা থেকে। হ্যাঁ, ছোটবেলা থেকে। আর আরেকটা হচ্ছে যে আমরা যেহেতু দেশকে সবাই ভালোবাসি, তো দেশের হেরিটেজকেও সবার ভালোবাসতে হবে। আর ওই জায়গাটা থেকে যেহেতু আমি আবারও কথা আসছে যে আমি যেহেতু ফ্যাশন ডিজাইনার, তো তাঁতিদের সাথে বেশি মিশতে আমার মনে হইতো যে তাঁতিরা বাংলাদেশের একটা ভালো একটা অংশ। তাদেরকে যদি আমরা ধরে রাখতে চাই, তাঁত শিল্পকে ধরে রাখতে হবে, তাহলে একটা সময় তারা বিলুপ্ত হয়ে যাবে। আসলে তাঁত শিল্পটাকে আপনার ভালোবাসার কারণেই আসলে তাঁতিবাড়ির আবিষ্কার হয়েছে এবং সেখানে আপনি কাজ করছেন। এই যে গ্রামের একটি ছেলে থেকে ফ্যাশন ডিজাইনার হয়ে ওঠার যে গল্পটা, সেটা আপনার জন্য কতটা স্ট্রাগলিং পয়েন্টে ছিল, বা লাইফটাকে আপনি কিভাবে দেখেছেন? এই পর্যন্ত আসার পেছনের গল্পটা কি আসলে কঠিন ছিল নাকি সহজ ছিল আপনার জন্য? অনেক বেশি কঠিন ছিল, খুব চ্যালেঞ্জ ছিল আমার। যখন আমি মাত্র এক কথায় বলা যায় যে খুব ছোট আকারের একজন ডিজাইনার ছিলাম, তখন থেকে আমার স্বপ্ন ছিল যে আমি আমার একটা প্রতিষ্ঠান থাকবে, যেখানে হচ্ছে তখন হয়তো বা তাঁত নিয়ে ভাবতাম না, কিন্তু একটা সময় যেহেতু তাঁত নিয়ে ভাবতাম, তাঁতের মধ্যে চলে আসছি, তখন তাঁতিদেরকে নিয়ে ভাবতাম। তো একটা সময় আমি খুব বেশি কষ্ট করছি, আর এর কষ্ট করার সবচেয়ে বড় ছিল যে আমি আমার ব্যবসার মূলধন ছিল মাত্র 16,500 টাকা, তাও আবার শালির কাছ থেকে ধার নিয়ে করা। তো ওই টাকা নিয়েও আমি তাঁতিদের পিছনেই খরচ করতাম। আর ব্যবসার স্টার্টিংটা ছিল এইভাবে যে তাঁতিরা বলছে যে ভাই আপনি এত স্বল্প পুঁজি দিয়ে পারবেন না, আমরা একটা হেল্প করি। তা তাদের একটা ভালো হেল্প ছিল, তারা আমাকে সবসময় বলেছে যেহেতু আপনি আমাদেরকে নিয়ে ভাবেন, তো আপনার আউটলেট নিলে বা আপনি কোথাও যদি কিছু করেন, আমরা হেল্প করবো, ফুলফিল একদম হেল্প, 100% হেল্প করবো। তাদের একটা ভালো ভূমিকা ছিল, এমনকি আন্তরিকতা ছিল, একটা ট্রাস্টের জায়গা ছিল তাঁতবাড়ির প্রতি বা আমার প্রতি। খুব ভালো একটা বিষয়। তাঁতবাড়িতে কোন কোন দেশীয় তাঁত পণ্যগুলো পাওয়া যাবে? যেহেতু আমরা বাঙালি, তাঁতিয়ানা ভালোবাসি, তো আমার প্রথম চয়েস আমরা তাঁতের শাড়ি, ঢাকাই জামদানি শাড়ি, টাঙ্গাইলের জামদানি শাড়ি, বিশেষ করে হ্যান্ডলুম শাড়িগুলো আমাদের বেশি প্রোডাকশন হয়। আর এটার উপরে আমরা বেশি ফোকাস করি, 3 পিস 2 পিস সব তাঁত রিলেটেড। আর এটার মধ্যে আমরা একটু আধুনিকতার সংমিশ্রণ রাখি, যেহেতু আমরা ট্রেন্ডকে সবাই ফলো করি এখন। শুধু যে আমরা তাঁত নিয়ে পরে থাকলেই
চলবে এটা না, ব্যাপারটা আমি বুঝি যে কাস্টমারের একটা চাহিদাও রয়েছে। প্রাচীনের সাথে যদি একটু আধুনিকের সংমিশ্রণ থাকে তাহলে হবে কি এখান থেকে উভয় পক্ষই বেনিফিটেড হবে, কাস্টমারও হবে তাঁতিরাও হবে, তাহলে এই জিনিসটার বিলুপ্ত হবে না আশা করি ইনশাআল্লাহ। কাস্টমাইজ করে নেওয়ারও কি ব্যবস্থা রয়েছে কিনা, মানে যদি হ্যাঁ কোনো অবশ্যই কাস্টমার আছে, চান যে একটু হ্যাঁ অবশ্যই তার আছে, মতো করে আরেকটু যেহেতু আমাদের গুছিয়ে নিজস্ব প্রোডাকশন তো অবশ্যই কাস্টমাইজ করে নেওয়া যাবে। আচ্ছা, আউটলেট কোথায় কোথায় রয়েছে? আমাদের আউটলেট ঢাকা র্যাঙ্কিং স্ট্রিট ওয়ারিতে আছে দুটো, বরিশাল পুলিশ লাইনে আছে একটি, আর হচ্ছে চট্টগ্রাম ওয়াসা মোড় আছে একটি, আর নরসিংদী বারুইচা বেলাবতে, আর রিসেন্ট আমরা একটা আউটলেট করতেছি মাদারীপুরে। আর আরও আছে, টার্গেট আছে যে বাংলাদেশের যে অঞ্চলগুলোতে তাঁত নিয়ে আসলে অনেকে ভাবে না বা তাঁত নিয়ে অনেক আইডিয়া নেই, বা অনেক অঞ্চলই আছে যে তাঁত রিলেটেড পোশাকগুলোকে অনেকেই গুরুত্ব দেয় না, আমরা চাচ্ছি যে ওই জায়গাগুলোতে কীভাবে আমাদের তাঁতবাড়ির আউটলেটগুলো নিয়ে তাদেরকে তাঁতের সাথে পরিচয় করানো যায় বা তাঁতকে ভালোবাসানো যায়। বেসিক্যালি এটা অনলাইনে বেশি আপনার সেল আসছে নাকি অফলাইনে? চাহিদা আসলে উভয়ভাবেই, কোনটা দেখছেন? অনলাইন অফলাইন উভয়ভাবেই। আর আমরা সাজেস্ট করি যেহেতু আমাদের প্রোডাক্টগুলো একদম অথেন্টিক বা হচ্ছে ন্যাচারাল, আমরা সবাইকে সাজেস্ট করি যে আমাদের আউটলেট আসবে, এসে দেখে ঘুরে নিয়ে যাবে। আচ্ছা, তাঁতবাড়ি নিয়ে কিন্তু আরো অনেক ফ্যাশন হাউস রয়েছে এবং তাঁত শিল্প নিয়ে কাজ করছে, আপনার এখানে স্পেশালি ডিফারেন্ট কি রেখেছেন যেটাতে আসলে কাস্টমাররা বেশি ফোকাসড হয়? বেশি স্পেশাল বলতে আমি যেটা বুঝি যে আমরা এখানে ফোকাসটা হচ্ছে যে আমরা ন্যাচারাল আর হচ্ছে অর্গানিক বলতে যেটা বুঝি আর কি, আমরা সুতা যেটা হচ্ছে কাউন্টগুলো আমরা একুরেট রাখার ট্রাই করি, কমফোর্টকে গুরুত্ব দিই, কিছু টুইস্টিং সুতা আছে যেগুলো মানুষের স্কিনের জন্য যেটা মানে শুট করে না, আমরা ট্রাই করি সবসময় যে ট্রেন্ডের পাশাপাশি যেন আমাদের কোয়ালিটিতে কোনো ডিস্টেন্স না থাকে। আর আমাদের একটা স্লোগান আছে, তাঁতবাড়ি ছবিকে নয় পণ্যের গুণগত মানকে প্রাধান্য দেয়, আর পণ্যের গুণগত মানের সঙ্গে আমরা সবসময় আপোষহীন। আচ্ছা, বেশ ভালো। আমরা তো আসলে যদি বলি যে শাড়ি তো আসলে নারীদের একটা অলংকার এবং শাড়ি বাঙালি আনার একটা বহিঃপ্রকাশ, এবং তাঁত শিল্পটাকে নিয়ে যদি শাড়ির সাথে কাজ করা হয় তাহলে এটা খুবই ভালো একটি বিষয়, দারুণ একটি বিষয় হয়ে যায়। তো আমরা কিন্তু এখন বেশি ফ্যাশন সচেতন, আপনি যেটি বলছিলেন ট্রেন্ডের সাথে আমরা চলছি, সেই জায়গা থেকে তো এখন মডার্ন যুগে আসলে তাঁত তো আছেই, পাশাপাশি কিন্তু আরও ভ্যারাইটিস ধরনের ডিজাইন সহ শাড়ি মানুষ পরতে পছন্দ করে। তো আপনার কি ফিউচারে আসলে শুধু তাঁত নিয়েই পরিকল্পনা রয়েছে নাকি ডিফারেন্ট টাইপের, যে আমরা যদি দেখি অন্যান্য যে বুটিক হাউস যেগুলো থাকে ভ্যারাইটিস রাখে, সেরকম ভ্যারাইটিসও থাকবে কিনা? অলমোস্ট আমাদের আছে এটা, কারণ হচ্ছে আমরা ফিউশন নিয়ে ছেলেদের জন্য কি থাকছে? পাঞ্জাবি আছে আমাদের, তারপর হচ্ছে শার্ট প্যান্ট সবই আছে। বাকি হচ্ছে আমরা একটু তাঁতটাকে বেশি ফোকাস করি, কেন যেহেতু আমাদের শুরুটা হচ্ছে তাঁতিদের নিয়ে, তো এটা আমাদের মূল ফোকাসটা এখানে। আর ট্রেন্ডের বলেন আর ফিউশন বলেন সবই আছে তাঁতবাড়িতে। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনি তাদের কাছে থেকে খুব কাছ থেকে তাঁতিদেরকে দেখেছেন, তো আপনার লাইফের এক্সপিরিয়েন্স থেকে তাদের লাইফের কি এমন কোনো ঘটনা যেটা আপনাকে আসলে অনেক বেশি ব্যথিত করেছে বা এখনো স্মৃতিটা মনে পড়ে, কষ্টটা বা ভালো লাগাটা একটু শেয়ার করা যায় কিনা আমাদের সাথে? আছে, একটি ঘটনা আছে যেটি আমি খুব সংক্ষেপে বলতে চাচ্ছি, যেটি হচ্ছে যে আপনার 2016-17 দিকে আমি বাংলাদেশের স্বনামধন্য একটা ব্র্যান্ডের সাথে জব করতাম। তো তখন হচ্ছে আমি প্রতি মাসেই 2-3 বার হচ্ছে আমি বাংলাদেশের যে তাঁতপল্লীগুলো আছে, যেমন হচ্ছে আপনার মাধবদী, নরসিংদী মাধবদী, তারপর হচ্ছে টাঙ্গাইল, মানিকগঞ্জে খুব যাওয়া আসা হতো। তো কিছু তাঁতি আছে যে তাদের সাথে এত বেশি মিশতাম, সকালে যেতাম আর রাত 11টা-12টা বাসায় ফিরতাম, অফিসে আর যেতাম না, ডিরেক্ট বাসায় ফিরতাম। তো এক কথায় বলা যায় যে সকালের নাস্তা থেকে শুরু করে লাঞ্চ ওদের সাথে করতাম। অনেক সময় এরকম বলতো যে ভাই আজকে রাতেও খেয়ে যাবেন। তো ওদেরকে দেখতাম যে ওরা 3 বছর, 5 বছর, 12 বছর যাবত ওই ব্র্যান্ডগুলোর কাজ করতো, আমি যেই ব্র্যান্ডের সাথে ছিলাম ওদের কাজ করতো। তো ওরা বলতো ভাই আমাদের কাজের শুরু থেকে এই পর্যন্ত এখন পর্যন্ত আমরা বাৎসরিক যে ওদের কাছ থেকে যে রিটার্নগুলো নেই বা আমাদের যে মূলধনগুলো কাজের পারপাসে দেয়, যেমন হচ্ছে 100 টাকার কাজ যদি ওরা করে তো ধরেন 75 টাকা ওদেরকে পেমেন্ট করতো, বাকি 25 টাকা ওরা রেখে দিত খাতায়। তো এই টাকাগুলো ওরা বাৎসরিকভাবে ওরা কখনোই একটা আছে না যে একদম পেইড করে দেয়, ক্লিয়ার করে, এটা কখনো হতো না। তো আমার কাছে খুব বেশি খারাপ লাগতো যে আমি একটা তাঁতির সাথে বসে বসে কথা বলতেছিলাম একদিন, ও আমাকে একটা হিসাবের খাতা এনে দেখাইলো যে ভাই দেখেন আমি এই প্রতিষ্ঠানের সাথে 12 বছর সার্ভিস দিচ্ছি, তাদেরকে টোটাল প্যাকেজ কাজ করে দিচ্ছি, আমি প্রডিউসারই করতেছি, তো এখন পর্যন্ত 12 বছরের খাতা এখন পর্যন্ত তারা আমাদেরকে পেড করতে পারেনি, 12 বছর আগের টাকা এখনো আমরা পাবো। তো এক কথায় বলা যায় যে আমাদেরকে জিম্মি করে তারা কাজ করতেছে। আবার রেটিং এর ক্ষেত্রেও খুব বেশি মানে করতো যে চাপাচাপি করতো যে ভাই, কারণ হচ্ছে খাতায় যদি ডিউ থাকে তাকে আটকে দিচ্ছে, বাৎসরিক পে করতেছে না। তো তখন আমার কাছে খুব খারাপ লাগতো আর কি।
আর ওখান থেকেই মানে এমন হইতো যে ওনাদের কান্না দেখলে আমার কান্না পাইতো যে আসলে তাঁতিরা অবহেলিত। আসলে কিন্তু বাংলাদেশে এখন তাঁত শিল্পটা এই কারণে হারিয়ে যাচ্ছে, তাদের ন্যায্য মূল্যটার ক্ষেত্রে তারা হচ্ছে সবসময় বঞ্চিত এখান থেকে। আসলে ন্যায্য মূল্যের কারণেই কিন্তু অনেকে আসলে তাঁত শিল্প থেকে সরে যাচ্ছে, বিলুপ্ত হচ্ছে। দেখছি এখানে আসলে তাদের জীবন নির্বাহী যে ব্যবস্থা সেটা যদি না চলে তাহলে তো আসলে সকলেই তো চান একটু ভালোভাবে থাকতে, এবং তাঁতিদের জন্য স্পেশালি খুব ভালো একটা উদ্যোগ নিয়ে আপনি কাজ করছেন, ভালো লাগলো। পরিবারে কারা কারা আছেন? আমার পরিবারে আছে আমার মিসেস আছে তাসলিমা জামান, আর হচ্ছে আমার একটা মেয়ে আছে, বড় মেয়ে, ক্লাস 9-এ পড়ে, আর মেঝো আমার 3টা মেয়ে আলহামদুলিল্লাহ। মেঝো মেয়েটা ক্লাস 5-এ পড়ে, আর ছোট মেয়েটা হচ্ছে প্লে। বাহ, খুব ভালো। সো আর ভবিষ্যতে কি কি পরিকল্পনা রয়েছে পোশাক খাত নিয়ে? পোশাক খাত নিয়ে আমার অনেক বড় চিন্তা ভাবনা আছে, জানি না আল্লাহ তাআলা কতটুকু সাকসেস করবে। তার মধ্যে সবচেয়ে বড় চিন্তা হচ্ছে আমি যারা আমার সাথে তাঁতিরা আছে বা হচ্ছে আমার তাঁতবাড়ির সাথে যারা আছে সবাইকে নিয়ে একটু ভালো থাকে। আমি যেটা বুঝি আর কি, একটা গোত্র বা একটা জাতি সবাই যখন ভালো থাকবে একটা দেশ তখন ভালো থাকবে। আর তাঁতবাড়ির সাথে যারা আছে সবাই যদি ভালো থাকে তখন আমি ভালো থাকবো। আর তাঁত শিল্পটাকে আমি চাচ্ছি বাংলাদেশের মধ্যে তো ছড়িয়ে দেবই, বহির্বিশ্বে এবং বিশ্ব দরবারে এটাকে আমি এমনভাবে প্রেজেন্ট করতে চাই যেটা হচ্ছে মানুষ যেন বুঝে যে বাংলাদেশের তাঁত শিল্প আসলে কিছু ইউনিক কিছু আছে, এটার মধ্যে ভালো কিছু আছে। নতুন যারা উদ্যোক্তা রয়েছেন তারাও তো বিভিন্ন ধরনের পোশাক খাতে বিভিন্ন সেক্টরে তারা কাজ করছেন, এবং এখানে এখন যদি আমরা দেখি যে নারীদের অংশগ্রহণ অনেক বেশি এবং বেশ ব্যাপক পরিসরে কিন্তু আসলে উদ্যোক্তা তৈরি হচ্ছেন। যেহেতু আপনিও একটা সময় উদ্যোক্তা ছিলেন হয়তো বা ক্ষুদ্র পরিসরে এবং শুরু করেছিলেন, এখন আপনার জায়গাটা অনেক বড় হয়ে গেছে, প্রশস্ত হয়ে গেছে এবং আগামীতে আরও হবে, তো আপনার লাইফের এক্সপিরিয়েন্স থেকে তাদের জন্য কি পরামর্শ থাকবে? বিশেষ করে বাংলাদেশে যারা নারী উদ্যোক্তা আছে তার মধ্যে আমার যে মিসেস আছে উনিও একজন উদ্যোক্তা, উনি আমাকে খুব বেশি সাপোর্ট দেয়। আর এক কথায় বলা যায় যে আমাদের যে হস্তশিল্প যে প্রজেক্টগুলো উনি সব দেখাশোনা করে। এখানে আমার কোনো মানে ক্রেডিট নেই, আমি এক কথায় বলা যায় এখন আর সময় দিতে পারি না। আর আমি একজন নারী উদ্যোক্তাকে নিয়ে আমি এই কথাটি বলতে চাই যে একজন নারী উদ্যোক্তা যখন কোনো কাজে অগ্রগতি হয় বা মানে অংশগ্রহণ করে তখন হচ্ছে আমরা সবাই এই জিনিসটাকে একটু অন্যভাবে দেখি যে মেয়ে মানুষ কিভাবে এটা করবে, মেয়ে মানুষ কি বিজনেস করতে পারে কিনা। সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হয় হচ্ছে ফ্যামিলি থেকেই। সর্বপ্রথম তার স্বামী হতে পারে বা তার বাবা হতে পারে, মেয়ে মানুষ কাজ করবে কেন, আসলে এটা ভুল কনসেপ্ট। আমি যেটা বুঝি আর কি, একটা মানুষ যদি উদ্যোক্তা হতে চায় সর্বপ্রথম তার ফ্যামিলি তার প্রথম হাতিয়ার, ফ্যামিলি থেকে সাপোর্টটা পেতে হবে সবার আগে, তারপরে হচ্ছে প্রতিবেশী, তারপরে হচ্ছে আমি মনে করি দেশও আমাকে সাপোর্ট দিতে হবে। যেমন হচ্ছে গভর্নমেন্ট যদি অনেক ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন নারী উদ্যোক্তাদেরকে বেশি সাপোর্ট দেওয়া হয়, এটা আমাদের জন্য অনেক বেশি ভালো। আর আমি বরাবরই একটা মেসেজ সবাইকে দিতে চাই, যেখানেই মানে থেকে যাবে মানে আমি আর এগোতে পারতেছি না, মনে হচ্ছে যে আমি হয়তোবা এই বিজনেসটা করতে পারবো না, বারবার ট্রাই করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো বলেছেন, অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।